ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। ডিভাইডার দেখো, রোড ডিভাইডার। রামলালা আসছেন, শ্রী রামচন্দ্র আসছেন, এত 500 বছর পরে ফুল দিয়ে সাজানো হচ্ছে। घर घर अवधपुर नगरिया, राम मंदिर बना, राम मंदिर बना, राम मंदिर बना, রামপথ পার্ক যে অঞ্চল, তার জায়গায় দুধারে মঞ্চ বানানো হয়েছে। আমি দেখাবো তোমাকে কি অসাধারণ অবধি নাচ হচ্ছে। নাচের তালে তালে কোথাও এত এই রাস্তা ভেসে যাচ্ছে। এখন থেকে প্রিপারেশন চলছে, কারণ শেষ মুহূর্তে কাউন্টডাউন শুরু। उड़ता है रंग भगवा, खड़ताल बज रहे। घर घर जलाओ दीप, घर घर जलाओ दीप, जश्न की है रात सी। बरसों बाद आज राम जी के घर है वापसी। নমস্কার, আপনাদের স্বাগত রিপাবলিক বাংলায়। এই অযোধ্যা নগরীতে আমি স্বর্ণালী শুরু করছি। এই অযোধ্যা নগরী থেকে আজকের সোজাসুজি স্বর্ণালী। বিগত কয়েকদিন ধরে একটানা দিন রাত এক করে কভারেজ চালিয়ে যাচ্ছি আমরা রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি, এমন এক বাংলা চ্যানেল যে এতদিন ধরে রামনগরের এক্সক্লুসিভ কভারেজ চালাচ্ছে। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। এবং সে কভারেজ করতে করতে, রিপোর্টিং করতে করতে প্রত্যেক মুহূর্তে আমরা সাক্ষী থাকছি অদ্ভুত রকম এক ছবির। আমরা বলি, গতকালও বলেছিলাম যে বিবিদের মাঝে মিলন মহান। সেই মিলনের যে ছবি, মিলন ক্ষেত্রের যে ছবি, সেটা সারা দিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে। সময় যত এগোচ্ছে, দূর দূরান্ত থেকে আসছেন। এমনকি আমি যেটা বলছিলাম যে যেভাবে কোথাও সাংস্কৃতিক ভাবে বেশ গানের দিক থেকে, নাচের দিক থেকে নিজস্ব যে ধারা, প্রত্যেকটা আলাদা আলাদা প্রদেশীয় যে ধারা, যে সংস্কৃতি আমরা বলি, সেগুলোর পর্যন্ত অদ্ভুত রকম মিলনস্থল হয়ে উঠেছে এই অযোধ্যা নগরীর। যে চক রয়েছে, যে মার্ক রয়েছে, ধর্মপথ, রামপথ, সব মিলেমিশে একাকার হয়ে গেছে গোটা ভারতের আবেগের সঙ্গে, গোটা ভারতের সংস্কৃতির সঙ্গে। রোজ বলি এবং আরও একবার আজকে বলবো, কারণ আর মাত্র হাতে কয়েক ঘন্টা রয়েছে, শেষ মুহূর্তের কাউন্টডাউন চালু হয়ে গিয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা শুধুমাত্র সময়ের অপেক্ষা। রাত পেরোলেই সেই মাহেন্দ্রক্ষণ, যে মাহেন্দ্রক্ষণের যে সময়ের অপেক্ষায় অনেক প্রাণ গেছে, অনেক আন্দোলন হয়েছে। শুধুমাত্র স্বাধীন ভারতের আন্দোলন নয়, পরাধীন ভারতের সময় থেকেও আন্দোলন। যে সময় থেকে বাবরের এই দেশে প্রবেশ, সেই সময়ের পর থেকে আন্দোলন ক্রমশ আন্দোলনের রূপ বদলেছে। একের পর এক, কখনো দিল্লি সুলতানাত, কখনো বা ব্রিটিশ আমল, একের পর এক ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু আন্দোলন কোনো সময়ের জন্য থমকে দাঁড়ায়নি। সে আন্দোলন শেষ পর্যন্ত যায় আইনি লড়াইয়ের জায়গায়। স্বাধীন ভারতে, নিজের দেশে, নিজের প্রদেশে, নিজ ভূমে, নিজ ঈশ্বরের আরাধনা করার জন্য আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয় খোদ ঈশ্বরকে। এবং রামলালা বিরাজমান 5 বছরের ঈশ্বর, তিনি মামলা লড়েন। যদিও তার অভিভাবক ছিলেন 3 জন, যারা বালফ্লো সখা হিসেবে খাতায় কলমে নিজেদেরকে নথিভুক্ত করেন এবং তারপর সেখান থেকে অর্থ জোগাড় করে দাঁতে দাঁত চেপে লড়াই করে শেষ পর্যন্ত এই মামলার রায় জিতে নিয়ে আসেন। আজকে গোটা অযোধ্যাবাসী চোখ মুখ যেভাবে কোথাও আবেগে ভাসছে, দূর দূরান্ত থেকে মানুষ যেভাবে আসছেন, উপহারের ডালি হাতে করে যেভাবে আসছেন তাদের প্রিয় রামলালার দর্শনের জন্য। এখানে শুধুমাত্র আমি বলছিলাম যে সাংস্কৃতিক ঐক্য, একই সঙ্গে মানুষের মন,
মানুষের আত্মা, মানুষের আবেগ, মানুষের ভক্তি, মানুষের বিশ্বাস মিলে মিশে একাকার হয়ে গেছে। এ এক অদ্ভুত সঙ্গম, এ এক অদ্ভুত মিলন ক্ষেত্র, মিলন তীর্থ হয়ে রয়েছে অযোধ্যা ধাম। আর সেখান থেকে একটানা লাইভ কভারেজ করে আসছি আমরা। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আজ রাত পেরোলেই কালকে দুপুর 12টার পর আসছে সেই মহেন্দ্রক্ষণ যখন রামলালার যে মূর্তি কৃষ্ণ শিলায় তৈরি, এক 5 বছরের বালকের আদলে রামলালার যে মূর্তি তৈরি হয়েছে তা হচ্ছে 5 বছরের শ্রীরামচন্দ্রের চেহারা। সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে। বিগত 3 দিন ধরে চলছে বিশেষ যজ্ঞ এবং মন্দিরের অন্তঃপুরের ছবি এক্সক্লুসিভলি আমাদের কাছে এসেছে। আজকে কথা দিলাম সোজাসুজি স্বর্ণালীতে সেই এক্সক্লুসিভ ছবি দেখাবো, মন্দিরের অন্তর্মহলের অন্তঃপুরের ছবি দেখাবো রামলালার যে নিজ গৃহ, যে আলয় তিনি ফিরছেন, সেই তার গৃহ, তার আলয়ের ছবি দেখাবো। তবে তার আগে সারাদিন ধরে, বিগত কয়েকদিন ধরে যে ঐক্যের ছবি ধরা পড়লো, যে সম্প্রীতির ছবি ধরা পড়লো, সেই সম্প্রীতির কোলাজ এক টুকরো রইল আপনাদের জন্য। আজ সোজাসুজি স্বর্ণালীর শুরুতেই সেই মিলন তীর্থের ছবি, একটা ছোট্ট প্রতিবেদন দেখুন। অযোধ্যা যেন এক টুকরো ভারত, নানা ভাষা, নানা পরিধান মিলে মিশে এক হয়েছে। সেই রঙের নাম রাম। सबके थे, राम सबके खूनों में, राम सबके नसों में, राम सबके प्राण है, राम सबके ज्योति है। राममयी था, राममयी होने जा रहा है। अवध गोकुल বৃন্দাবন, এখানে কিন্তু এই মঙ্গল ঘট যাত্রা, এই অবধি ডান্সগুলো মাথার উপরে একটার পর একটা ঘোড়া নিয়ে এই নাচের প্রচলন রয়েছে। রাম জি কি विवाह या जन्म पे जब कुछ बधाई का समय होता है तब ये गाया जाता है। जाति को बहुत नीची है दृष्टि से देखा जाता था बुंदेलखंड में। अब उनके बच्चे कंप्यूटराइज हो रहे हैं और राजनीति को बरकरार रखा गया, जो कि घूंघट डाल के किया जाता है। শুধু নৃত্যের তালেই নয়, বীণার সুরে অযোধ্যায় ভক্তি আর সংস্কৃতির মেলবন্ধন ঘটছে। শুধু রাজস্থান থেকে কেউ এসছেন বীণ বাজাতে হুয়ে, বলছেন যে সত্য যুগ ছিল যেখানে বীণ বাজিয়ে শুধুমাত্র সাপকে নিয়ন্ত্রণ করা হতো না। সেই সাপুরদের মিউজিক নয়, এটা হচ্ছে বীণ যোগী, অর্থাৎ এক ধরনের যোগও এখানে চলতো। বীণ যোগী বলে পরিচিত সেই সাধু বলছেন যে মহারাজ বুলায় হ্যাঁ, মানে খোদ শ্রী রামচন্দ্রের রাজ দরবারে তাকে ডাকা হয়েছে। তাই সেখান থেকে, রাজস্থান থেকে তারা চলে এসেছেন গেরুয়া বসন আর হাতে রয়েছে বীণ। घर घर जलाओ दीप, घर घर जलाओ दीप, जश्न की है रात से बरसों बाद। ভারতের রাম, রামের ভারত, এই যোগ সনাতন। उस समय भी जब संघर्ष था, पर अब तो बहुत ही प्रभु आ रहे हैं तो उसका स्वागत सारे विश्व में हो रहा है। तो ये जन आंदोलन बन गया था। विरही राम के साथ, बनवासी राम के साथ, राजा राम के साथ, पिता के भक्त राम के साथ, जानकी के प्राण वल्लभ राम के साथ, शबरी के अधीर प्रतीक्षा के साथ, अहल्या के उद्धार के साथ, क्योंकि वो त्यक्ताओं के हैं, वो धोबियों के हैं, जो धृष्टता करते हैं उनके भी हैं। वो शबरियों की प्रतीक्षा पूरी करते हैं। सर्वभंग, सुतीक्षण, केवट, सब तो इसलिए वो सब के हैं, वो दीनों के हैं, वो उपेक्षितों के हैं, और इसलिए राम सबके प्यारे हैं। রাম রাজ্য অযোধ্যা, অযোধ্যা যে সেতু নির্মাণ হয়েছে সেই সেতুও এক সুতোয় বেঁধেছে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠাকে। এটাই আমার দেশ।
আমাদের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা। এটাই আমার দেশ, এটাই আমাদের সংস্কৃতি, আমরা তো বলি, কিন্তু এই সংস্কৃতির মধ্যে যেভাবে পরতে পরতে বিশ্বাস লুকিয়ে আছে, আসলে সেই সনাতনী ভারত থেকে শুরু করে প্রত্যেক মুহূর্তে ভারতের এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যতার আসল জায়গাতে কোথাও রয়েছে আবেগ, যে আবেগটা এই মুহূর্তে ছত্রে ছত্রে ধরা পড়ছে এই অযোধ্যা নগরীতে। সেই আবেগের আরো বহিঃপ্রকাশ কোথায় হলো যখন আমরা দেখছি যে প্রাণ প্রিয় রামলালার জন্য, যার জন্য এত আন্দোলন, এত সংগ্রাম, এত আইনি লড়াই, এত মন ভার করা, কত মায়ের কোল শূন্য হয়ে যাওয়া, কত দীর্ঘ দীর্ঘ ইতিহাস, শুধু একটাই ভরসা ছিল, বিশ্বাস ছিল, ভক্তি ছিল। আমি এখানে শুনছিলাম খুব জনপ্রিয় একটা গান, রাম আয়েঙ্গে। রাম আয়েঙ্গে এই গানের সঙ্গে সঙ্গে আপামর মানুষ, আবাল বৃদ্ধ বনিতা 8 থেকে 80 তারা গলা মেলাচ্ছেন। তারা ভাবে এতটাই বিভোর এই বিশ্বাস, অগাধ ভক্তি, আস্থা, ভরসা, এটাই তো আমাদের দেশ। আমাদের দেশ কখনো নিজস্ব ভক্তি, নিজস্ব বিশ্বাস, নিজস্ব আস্থা সেই জায়গা থেকে কখনো তো সরে যেতে বলেনি। যেখানে বিশ্বাস, আস্থা, ভক্তি রয়েছে সেখানে ভালোবাসা থাকবে না। সেরকম ভরসা, আস্থা, ভক্তির আরো এক টুকরো কোলাচ আপনাদের দেখাই, যে এই এতদিনের অপেক্ষার পর যে রাম মন্দির তৈরি হচ্ছে, রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে দাঁড়িয়ে আন্দোলন তো ছিল রামের জন্মভূমির অংশ নিয়ে, সেইখানে তাদের প্রিয় রামলালার জন্য উপহারের যদি আমরা বন্যাটা যদি দেখি, তাহলে কখনো বোঝা যাবে যে সত্যি সত্যি এই আবেগটা কোন জায়গায়। তালিকা অনেক বড় আছে, সেই তালিকা পুরোটা দেখাতে গেলে আজকে দিন কভার হয়ে যাবে, তাই সেখান থেকে ছোট্ট একটা অংশ আপনাদের জন্য দেখুন। বিশ্বাস ভরে, ভক্তি ভরে দূর দূরান্ত থেকে মানুষ কি কি উপহার পাঠাচ্ছেন ছোট্ট রামলালার জন্য, যার প্রাণ প্রতিষ্ঠা হবে আগামীকাল। দেখুন। प्रभु श्री राम का भव्य राम मंदिर बन रहा है। रामलला प्राण प्रतिष्ठा होगी, जिसके हम साक्षी बनेंगे। लाखों राम भक्तों ने शहादत दी और राम जी का मंदिर बन रहा है। ये पल हमारे लिए बड़ा गौरव का पल है, बड़े सौभाग्य का पल होगा। हमें इससे बड़ी कोई खुशी नहीं हो सकती। हमारे पास देने को कुछ नहीं है, राम जी के चरणों की जो स्मृति है, इसको हम अपने सर पे रख के लेके आए, प्रभु श्री राम मंदिर में भेंट कर। कहाँ से आए हम राजस्थान के अलवर जिले में राजगढ़ से आए। भक्त ले चला रे राम की निशानी, राम भक्त ले चला रे राम की निशानी। এদিকে ভজন গাওয়া হচ্ছে, অন্যদিকে গান চলছে এবং সেই সমস্ত গানের সুরেই কিন্তু এই মুহূর্তে গোটা অযোধ্যা নগর পরিক্রমা করছে এই যে রাম মন্দির চত্বর, রাম জন্মভূমি চত্বরটা পরিভ্রমণ করা হচ্ছে। এবং যেটা বললাম যে দূর দূর থেকে মানুষজন উপহার দেওয়ার জন্য, রামলালাকে উপহার দেওয়ার জন্য নিজেদের সাধ্যমতো জিনিস তারা তৈরি করে নিয়ে আসছে। যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, প্রত্যেক মুহূর্তে যেরকম বললাম যে নতুন নতুন উপহার, আর এই উপহার এসছে এই মুহূর্তে সীতাপুর থেকে সরাসরি লাড্ডু এসেছে। এবং শুধুমাত্র সীতাপুর থেকেই নয়, এই যে সুন্দর রথে করে ফুল দিয়ে সাজিয়ে যে লাড্ডু এই মুহূর্তে ঢোকানো হলো, এটা শুধুমাত্র রামলালার জন্য নিয়ে আসা হয়েছে। সীতাপুর থেকে লাড্ডুই আসেনি, একই সঙ্গে আমি একটা দারুণ জিনিস দেখাবো। মথুরা থেকে স্বয়ং গোপাল এসেছেন সীতাপুরে এবং তারপর সেই গোপাল লাড্ডু নিয়ে আসছেন অযোধ্যায়। এই মুহূর্তে কোলে বসে রয়েছে মথুরা থেকে নিয়ে আসা গোপাল নিজে এসেছেন, তিনি সীতাপুর থেকে এবং মথুরা থেকে আসার পর লাড্ডু নিয়ে গোপাল নিজে এসেছে অযোধ্যায়। এই সুন্দর করে সাজিয়ে, রথ সাজিয়ে এইভাবেই কোথাও অযোধ্যায় একটু একটু করে উপহার ঢুকছে, কারণ সময় এগিয়ে এসছে। এইভাবেই কোথাও
উপহার সম্পূর্ণ হলো। এই মুহূর্তে উৎসবের আবহ এবং যেটা বললাম যে রামের নামে গোটা দেশ বিভিন্ন প্রান্ত এক হচ্ছে, আর তার সঙ্গে উপহারে ভেসে যাচ্ছেন শ্রীরাম লালা। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা। আর এই যে রাম লালার যে মূর্তির কথা বলছিলাম, ইতিমধ্যেই গোটা বিশ্বের অত্যন্ত আলোচনার জায়গায় হচ্ছে এই রাম লালার মূর্তি। আমি খুব সংক্ষেপে আজকের যেহেতু আগামীকাল রয়েছে প্রাণ প্রতিষ্ঠা, সেই জন্য আজকে প্রাণ প্রতিষ্ঠার আগের মুহূর্তে চলুন আপনাদের আরও একবার দেখাই, আরও একবার সেই মূর্তির সঙ্গে সাক্ষাৎ করাই। রাম লালার 5 বছরের যে মূর্তি কৃষ্ণশিলায় তৈরি হয়েছে, সেই মূর্তির সঙ্গে আপনাদের একটু দেখা করাই প্রাণ প্রতিষ্ঠার আগের মুহূর্তে। দেখুন এই মূর্তি, যে মূর্তি দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসছেন। তারা জানেন যে অনেক রেস্ট্রিকশন রয়েছে এই প্রাণ প্রতিষ্ঠার আগের দিন, কিন্তু তারা অপেক্ষা করছেন, তারা ধৈর্য ধরে রয়েছেন যে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর রামলালার দর্শন করবেন, তারপরই নিজ বাড়িতে, গৃহে, নিজের রাজ্যে ফিরে যাবেন তারা। আমি একবার দেখাবো, আপনারা যেটা দেখছেন এটা কৃষ্ণশিলায় তৈরি, যাকে কোষ্ঠী পাথর বলি আমরা, সেই কৃষ্ণশিলায় তৈরি এই রামলালার মূর্তির শিল্পে দ্রাবিড়িয়ান ছোঁয়া রয়েছে, অর্থাৎ দ্রাবিড় শিল্পের ছোঁয়া সেখানে রয়েছে। এবং গোটা মূর্তিটা কিন্তু একটাই পাথরে, কোনো রকমের জোড়া নয়, কোনো রকমের ভাঙা নয়, একটা গোটা শিলা, অর্থাৎ একটা গোটা পাথর, সেটা কেটে এই রামলালার মূর্তি তৈরি করা হয়েছে। এবং এই মূর্তির ওজন 200 কেজি। মূর্তির দৈর্ঘ্য রয়েছে 4 ফুটের একটু বেশি, 4.24, এবং মূর্তির চওড়া হচ্ছে 3 ফুট। যদি গোটা মূর্তিটা দেখতে পান আপনারা, খুব সুন্দর কৃষ্ণশিলায় তৈরি 5 বছরের রামলালার মূর্তি। হাতে রয়েছে ধনুক, অন্য হাতে বরাভয় প্রদান করছেন, আর তার চারধারে যে পাথরের যে বেড়িটা রয়েছে, অর্থাৎ যেটা চারপাশ ঘিরে রয়েছে, তার একদম ওপরে রয়েছে, যেটা সিংহাসনের মতো রয়েছে, সিংহাসনের ওপর একদম রয়েছে সূর্যের ছবি। আমরা জানি রঘুবংশ, রঘুকুল যাদব শ্রীরামচন্দ্র, রঘুবংশের যেহেতু রঘুকুলব জাত, সেই জন্য মাথার উপর একদম রয়েছে সূর্যের ছবি। এছাড়াও ডান পায়ের কাছে রয়েছে হনুমান এবং গরুর, আর ডান হাতে অভয় মুদ্রা রয়েছে। পদ্মের ওপর অধিষ্ঠান রয়েছে শ্রীরামচন্দ্রের, এবং মূর্তির কাঠামোয়, অর্থাৎ যেটা সিংহাসন রয়েছে, যদি খুব মন দিয়ে দেখেন, সেই সিংহাসনে বিষ্ণুর 10 অবতার রয়েছে। ছোট্ট করে সেগুলোকে শিল্পীর কাজ, সেটা ছোট্ট করে সেই 10 অবতার কিন্তু ওই মূর্তির, মূর্তির যে কাঠামো রয়েছে, অর্থাৎ সিংহাসনের মতো যে পেছনে, ওটাও কৃষ্ণশিলারই কাঠামো। সেই কৃষ্ণশিলার কাঠামোতে ছোট্ট করে সেখানে বিষ্ণুর 10 অবতার তার উল্লেখ করা রয়েছে। আমি আপনাদেরকে দেখালাম যে মূর্তি দিন 2 আগেই গর্ভগৃহে বসানো হয়েছে, কিন্তু এখনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি। আগামীকাল প্রাণ প্রতিষ্ঠা, তার আগের মুহূর্তের ছবিটা। কিন্তু এই যে ছবি আমি দেখাচ্ছি, যে কথা বলছি, যে সম্প্রীতির ছবি দেখাচ্ছি, সেটা নিয়ে কি সত্যি এখানে এসে দাঁড়িয়ে অন্তত মনে হচ্ছে এক টুকরো ভারতে রয়েছি। এখানে কোনো রকম প্রশ্ন কি ওঠে, কোনো বিতর্ক কি ওঠে? তবু যদিও তোলা হয়েছে, একটা শ্রেণী এই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান বয়কট পর্যন্ত করেছেন। রাজনৈতিক দল যারা মূলত কেন্দ্রে বিরোধী জোট বা ইন্ডি জোটের শরিক রয়েছেন, তাদের অনেকেই এই অনুষ্ঠান বয়কট পর্যন্ত করেছেন। আমি এই দিকে যদিও রাজনীতির আলোচনা আজকে যেহেতু একদম শেষ মুহূর্তের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, সেখানে ঢুকতে চাইছি না, কিন্তু তবু প্রশ্ন তো থাকে, সেগুলি নিয়ে কথা বলবো। তার সঙ্গে আরো একবার ফিরে দেখাবো যে রক্তক্ষয়ী দীর্ঘ আন্দোলন, সেই আন্দোলনের ফসল আজকে, সেই আন্দোলনের একটা ইতিহাসও আমি ফিরে দেখাবো। তবে তার আগে যারা স্টুডিওতে রয়েছেন তাদের সঙ্গে আমি এক এক করে আলাপ করে নেব। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা স্বামী অম্বিকানন্দ মহারাজ, রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত, এবং রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি। আমি প্রথমেই চলে যাব অঙ্কনের কাছে। অঙ্কন, আমি শুরু করছিলাম, ইনফ্যাক্ট এখানে আসার পর থেকে রোজ একটু করে মনে হচ্ছে আমার, সত্যি এর থেকে বড় সম্প্রীতি, সংহতি, মিলনের ছবি আর কোথায়? এই মুহূর্তে অযোধ্যা তো সত্যি একটা মিনি ভারত হয়ে গিয়েছে। কি মনে হচ্ছে এই ছবি দেখে? এরপরও যারা প্রশ্ন তোলেন, যারা শ্রীরামচন্দ্রকে কোনো একটা নির্দিষ্ট দলের জন্য, রঙের জন্য, মানুষের জন্য একটা বাউন্ডারির মধ্যে রাখতে চান, তারপর তারা কি দেখতে পাবেন এই ছবি, অযোধ্যার এই মুহূর্তের ছবিগুলো? অঙ্কন, দেখুন স্বর্ণালীদি, আমরা তো, আমাদের সেই সৌভাগ্য হয়নি এই প্রজন্মের
যে আমরা 1947 সালের ওই 15ই আগস্টের সেই সময়ের স্বাধীনতা প্রাপ্তির সেই সময়ের আমরা সাক্ষী থাকতে পারবো, কিন্তু আজকে যে সময়ের আমরা সাক্ষী থাকছি, যে মুহূর্তের আমরা সাক্ষী হতে চলেছি 22শে জানুয়ারি 2024, এটা মনে হয় আমাদের প্রজন্মের কাছে, আমাদের এই জীবন, এই জন্মের কাছে একটা অত্যন্ত সৌভাগ্যের মানে সন্ধিক্ষণ হতে চলেছে। এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। মানে আপনাদের চ্যানেলে আমি কাউন্টডাউন দেখছি যে আর 18 ঘন্টা, আর 17 ঘন্টা, আর যেন একটা শিহরণ জাগাচ্ছে আমাদের মনের মধ্যে যে আমরা যে কল্পনা করেছিলাম, আমরা যে দীর্ঘদিন আন্দোলন করেছিলাম, আমরা যে রক্ত দিয়েছিলাম, এই একটি ভারতীয় সভ্যতার এই যে মূল স্তম্ভ, আমাদের যে ইতিহাস, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, তার জন্য যে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে, 67টা যুদ্ধ, 3.5 লক্ষ মানুষের জীবন, দীর্ঘ আইনি লড়াই। আমার এখনো মনে পড়ে 90-এর দশকে। এবং অঙ্কন, আমি এখানে এসেই বারবার কথা বলছিলাম এবং অনেকের সঙ্গেও কথা বলছিলাম, এই যে 67টা যুদ্ধের কথা বলা হচ্ছে, এই বারবার বাধা দেওয়া, এটা তো শুধুমাত্র এমন নয় যে গিয়ে 1900 সালে এসে হলো, এমন নয়। এটা কিন্তু যবে থেকে মীর বাঁকির সেই ধ্বংসাত্মক স্থাপত্য ধ্বংসের যে আগ্রাসনের যে ছবি আমরা দেখেছি, তারপর থেকে বিভিন্ন সময়, মুঘল সালতানাতের সময়, ব্রিটিশ আমলের সময় এবং পরবর্তীকালে স্বাধীন ভারতেও দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরও সংগ্রাম চালাতে হয়। অর্থাৎ এই সংগ্রামকে যারা দেশ স্বাধীনের পরের বাউন্ডারির মধ্যে বাঁধতে চাইছে, সেটা তো আসলে সত্য নয়। এই আন্দোলন তো অনেক আগে থেকে শুরু হয়েছে। একদম। দেখুন স্বর্ণালীদি, মোঘল আমলের বা তার পরবর্তীকালের ব্রিটিশ আমলে যে সংঘর্ষ, যে বাধা, সেগুলোকে নয় আমরা পরাধীন রয়েছি, আমাদের জাতি পরাধীন রয়েছে, আমাদের সভ্যতা পরাধীন রয়েছে, এই বলে আমরা সান্ত্বনা দিতে পারি। কিন্তু স্বাধীন ভারতবর্ষে আমাদেরকে গুলির সম্মুখীন হয়ে, লাঠির সম্মুখীন হয়ে, আমি 90-এর দশকের যে লড়াইয়ের কথাটা বলছি, একজন কর সেবক জানেন সামনে মৃত্যু নিশ্চিত, জানেন সামনে মুলায়ম সিং যাদবের সরকারের বন্দুকের গুলি অপেক্ষা করছে, তবুও সেই গুলির সামনে দাঁড়িয়ে সেই রবীন্দ্রনাথের সেই যে মন্ত্র, সেই যে গান, যে ধর্ম জবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ বলে তারা যে গুলির দিকে ছুটে গিয়ে গুলিকে বুকের মধ্যে নিয়ে এই পশ্চিমবঙ্গের, এই বাংলার মাটির রাম কোঠারি, শরৎ কোঠারিরা নিজের জীবনের আত্মাহুতি দিয়ে আজকের দিনে আমাদেরকে একটা স্বপ্ন, একটা সেই সংকল্প আমাদের, সেটাকে বাস্তবে আনতে আজকে তারা সহযোগিতা করেছে। আমরা কি সেই বলিদানগুলো আজকের দিনে ভুলে যেতে পারি? আমরা কি এই ভুলে যেতে পারি? আপনি বলছেন আমি এই বলিদানের কথাই যখন অঙ্কন আপনি যখন এই বলিদানের কথাই উঠলো, তখন একটা ছোট্ট প্রতিবেদন আমি দেখাবো। এই অযোধ্যা আসার পরে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আমি দেখছিলাম যে কর সেবকপুরমে গিয়েছিলাম, সেখানে দেখছিলাম যে 30 বছর ধরে, ভাবতে অবাক লাগে, প্রায় 34 বছর বলা যেতে পারে, সে 1990 সাল থেকে কর সেবকপুরমে কর সেবকরা তারা রাজস্থানের ভরতপুর থেকে পাথর বড় বড় মাথায় করে নিয়ে এসছেন। সেখানে মানে পাথরগুলো তারা আনিয়েছেন, পাথর নিয়ে আসার পরে সেখানে মেশিন নিয়ে সেই মেশিন দিয়ে পাথর কাটা হয়েছে। এই গুরু দায়িত্ব, পাথর যে তৈরি করার গুরু দায়িত্ব তারা মাথায় নিয়ে নিয়েছিলেন। তখন জানা ছিল না যে আদৌ কোনোদিনও রাম মন্দির হবে কিনা, কেউ জানতেন না শেষ পর্যন্ত কি হবে, তাদেরও জীবনটা চলে যাবে কিনা। অনেকের জীবন চলেও গিয়েছে, পরবর্তী প্রজন্ম রয়েছে, আমি সেখানে গিয়ে দেখলাম। কিন্তু 1990 সাল থেকে একটা প্রতীক্ষা ছিল যে একদিন না একদিন তো মন্দির হবে। সেদিন হয়তো এখান থেকেই পাথর যাবে। সময়ের সঙ্গে সঙ্গে পাথর কাটার মেশিন বদলে গেছে, কারিগর আরও এসেছে, অন্যরকম আরও ডিজাইন তৈরি হয়েছে। কিছু কিছু পাথর আমি দেখেছি শ্যাওলা জমে গেছে, কোনো পাথর 20 বছর ধরে কাটার পর পড়ে রয়েছে, কোনো পাথর 25 বছর ধরে পড়ে রয়েছে, কোনো পাথর 12 বছর ধরে পড়ে রয়েছে, কোনো পাথর ইতিমধ্যে মন্দিরে চলে গিয়েছে, কিন্তু এখনো অনেক পাথর রয়ে গিয়েছে মন্দির নির্মাণের জন্য। কোন বিশ্বাস, কোন আস্থা জায়গা থেকে মানুষ এত বছর ধরে অপেক্ষা করে থাকতে পারেন? একটা ছোট্ট প্রতিবেদন দেখাবো আমি, এই আন্দোলনের কথাই যখন বলছিলেন অঙ্কন স্টুডিও থেকে, সেই ছোট্ট আন্দোলন দেখাবো এই মুহূর্তে। একটা ছোট্ট প্রতিবেদন, রাম মন্দির আন্দোলনের কিছু অংশ। 34 বছরে সরযূ দিয়ে গড়িয়েছে বহু জল, তবু রক্তের দাগ এখনো দগদগে। হনুমানগড়ির প্রতিটা ইট জানে লুকিয়ে থাকা ইতিহাস। অযোধ্যায় রাম মন্দিরে ঢোকার আগে এই হনুমানগড়ি পেরিয়েই ঢুকতে হয়, প্রবেশ করতে হয় রাম মন্দির, রাম জন্মভূমিতে।
এবং একে বলা হয় অযোধ্যার পাহারাদার। কিন্তু হনুমানগড়ির নিজস্ব একটা ইতিহাস রয়েছে। আমরা বলছিলাম যে রাম জন্মভূমি আন্দোলনের কথা, কিন্তু সেই আন্দোলনের একটা বড় এবং গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে এই হনুমানগড়ি। চেনা ইতিহাসের আড়ালে থাকে অজানা আরও এক ইতিহাস, যার বয়স 500 বছরেরও বেশি। বাবরের সেনাপতি মীর বাঁকি যখন থেকে কোথাও এইখানে এই মন্দির ধ্বংস করেছিল বা একাধিক সেখানে পুরনো যে ঐতিহাসিক চিহ্ন সেগুলো নষ্ট করেছিল, সেই সময় থেকে আন্দোলনের সূত্রপাত বলে। তখন রানী আন্দোলন করেছিলেন। মীর বাঁকি এখানে হচ্ছে রাম মন্দির যেটা ছিল সেই রাম মন্দিরকে ধ্বংস করে তার যে ইট পাথর সেটা দিয়ে বাবরি ধাঁচা তৈরি করে। এটা হিন্দু সমাজ সেটা মর্মাহত হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও, 75 বছর পরেও যখন হয়নি, আর সেই রকম চিন্তা ভাবনা করে আর সবসময় আন্দোলন হয়েছে, নিরন্তর আন্দোলন হয়েছে। শুধু 90 নয়, 92 নয়, বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, জনজাগরণমুখী আন্দোলন হয়েছে। মোগল আমল পেরিয়ে ইংরেজ আমল, স্বাধীনতার পর এতগুলো বছর, অথচ অযোধ্যা মানেই যেন সেই 1992। তার 2 বছর আগের আরও এক ইতিহাস আছে, যে ইতিহাস ঢেকে আছে। ঠিক কি ঘটেছিল সেদিনকে ঘটনাটা? দুবার মোট কর সেবা হয়েছিল, 1990 সাল এবং 1992 সাল। 1992 সালের ঘটনা আমরা জানি যে বিতর্কিত যে ধাঁচা ছিল সেই ধাঁচা ধূলিসাৎ হয়েছিল এবং 90-এর সময় কর সেবার সময় গুলিবিদ্ধ হয়েছিল। সেদিন সরজুর জল সেদিন লাল হয়ে গেছিল কর সেবকদের রক্তে। প্রাণ গিয়েছিল কর সেবকদের, রক্তাক্ত হয়েছিল অযোধ্যার মাটি, ধর্ম রক্ষার লড়াইয়ে শামিল হয়েছিল অযোধ্যার সীতারাও। हजारों महिलाएं जो है क्रंदन करती हुई और वो हमको गोली मारो, हमको सजा दो, और उन्हें जेल भर दिए थे। यहाँ पूरा जो यहाँ के जितने स्थान थे, जेलें तो नहीं थे, यहाँ जितने विद्यालय थे, जितने पार्क थे, वो सब बंद कर दिए गए। आसपास के जितने थे सबको सब में महिलाओं ने धरना दे करके और उस पूरे आंदोलन में गिरफ्तारियां दी थी। দীর্ঘ 500 বছরের অপেক্ষার অবসান হচ্ছে। 22শে জানুয়ারি ঘরে ফিরছেন রামলালা। কর সেবকদের লড়াই, তাদের আত্মত্যাগ মর্যাদা পেয়েছে। সময় এসেছে ইতিহাসের পুনর্লিখনের। আমাদের দেশের সংবিধান আমাদের প্রত্যেকের ইষ্ট দেবতাকে পুজো করার অধিকার দেয়, তাহলে কেন শুধুমাত্র নিজের বিশ্বাস আবেগকে প্রতিষ্ঠা করতে এত বড় আন্দোলন করতে হলো, এত রক্ত ঝরতে হলো? অযোধ্যায় হনুমানগড়ি থেকে ক্যামেরায় রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা। ডিভাইডার দেখো, রোড ডিভাইডার। রামলালা আসছেন, শ্রী রামচন্দ্র আসছেন, এত 500 বছর পরে ফুল দিয়ে সাজানো হচ্ছে। घर अवधपुर नगरिया, हो राम मंदिर बना, हो राम मंदिर बना, हो राम मंदिर बना, हो राम রামপথ পার্ক যে অঞ্চল, তার জায়গায় দুধারে মঞ্চ বানানো হয়েছে। আমি দেখাবো তোমাকে কি অসাধারণ অবধি নাচ হচ্ছে। নাচের তালে তালে কোথাও এত এই রাস্তা ভেসে যাচ্ছে। এখন থেকে প্রিপারেশন চলছে, কারণ শেষ মুহূর্তে কাউন্টডাউন শুরু। অম্বিকানন্দ মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে আমরা সরাসরি চলে যাই কলকাতা স্টুডিওতে। মহারাজ এই মুহূর্তে অযোধ্যায় রয়েছে এবং যে ছবিটা তুলে ধরছি, এর আগেও আপনার সঙ্গে আমার গতকালও কথা হয়েছিল। প্রত্যেক মুহূর্তের যে ছবি, যে রঙিন ছবি এবং আবেগ বিশ্বাসের ছবি বারবার করে প্রমাণ করছে, যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে অদ্ভুত ছোট মিনি ভারত, একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে অযোধ্যা। আর কোথাও যাওয়ার দরকার নেই। সংহতি সম্প্রীতির যদি নমুনা নিদর্শন এই মুহূর্তে অযোধ্যা না হয়, তাহলে আর কি হবে? এই এত বড় আন্দোলন, এত বড় রক্তক্ষয়ী আন্দোলনের পর আজকের এত ভক্তের চোখের জল, রক্তের দাম, শেষ পর্যন্ত এই বিশ্বাস আস্থার প্রতিষ্ঠা হচ্ছে। তারপর আমি দেখছি যে এখানেও যেন সেই একটা দূরত্ব, ঠিক যেন অনেক যোজন দূর থেকে গোটা বিষয়কে দেখা, এবং সেখানেও কোথাও যেন মানে বয়কট, এই যে বিভিন্ন ধরনের ভাষা শুনছি, বয়কট করো, যাব না, পুজোর পারমিশন দেওয়া হবে না,
সত্যি কি আমরা সবাই আমরা বলছি তো সত্যি যে এখানে একটা মিলন তীর্থ, একটা একতার ছবি দেখতে পাচ্ছি, তাহলে এই একতার মধ্যে এই আলাদা আলাদা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকতে চাইছেন কারা বা কেন? কারণ এই বিশ্বাস, আমি আবারও একই জায়গা থেকে শুরু করি আন্দোলনের ছবিটা দেখিয়ে, এই বিশ্বাস, এই আন্দোলন, এই ভক্তি, এর লড়াইটা তো শুধুমাত্র স্বাধীন ভারতের নয়, শুধুমাত্র রাজনৈতিক দলের নয়, ছিল না কোনোদিনও, কিন্তু পরবর্তীকালে হয়েছে। তাহলে এখনো পর্যন্ত কেন এই দূরত্ব, এই রাজনীতিকরণ, এইভাবে কোথাও এই রাম মন্দিরের আন্দোলন, এই ভক্তি আবেগের থেকে সরিয়ে রাখা কেন? কি মনে হয় মহারাজ? সোনালী, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে। আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে কিভাবে আমি এই যে কাউন্টডাউন, এই যে এত বছরের প্রতীক্ষা, এর পরিপ্রেক্ষিতে আমি আজ কিভাবে আমার কথাকে উপস্থাপনা করব, আমি সত্যিই ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি দেখেছেন আমি সাধারণত যুদ্ধংদেহী অবতারেই থাকতে ভালোবাসি, কিন্তু আজকে আমি সত্যি চিরাচরিত যে অবস্থা তার থেকে অনেকটা বেশি পিছিয়ে গেছি। আমার চোখের সামনে মানস নেত্রে চোখে পড়ছে 1992 সালের 6ই ডিসেম্বরের কথা। কেন সেই দিনের কথা মনে পড়ছে জানেন? সেই দিনের কথা মনে পড়ছে সাধ্বী রীতম্ভরাজিকে দেখে। আপনি সাধ্বী রীতম্ভরাজির সাক্ষাৎকার নিচ্ছিলেন। সাধ্বী রীতম্ভরাজিকে আমরা দিদিমা বলে ডাকি, আদর করে ভালোবেসে। সাধ্বী রীতম্ভরাজি, সাধ্বী উমা ভারতীজি যখন ওই কর সেবকেরা তাদের দীর্ঘদিনের সংগ্রাম প্রতীক্ষা শেষে যখন ছুটে চলেছেন সমস্ত বেড়াজাল টপকে ওই বিতর্কিত ধাঁচার দিকে, তখন সেখানে মঞ্চের উপরে উপবিষ্ট মাইক্রোফোন হাতে নিয়ে উমা ভারতীজি সাধ্বী রীতম্ভরাজির কথা। একের পর এক গুলি চলছে। রাম কোঠারি, শরৎ কোঠারিদের মতো কোঠারি ভাতৃদ্বয়েরা নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন শুধু রামের জন্য। কারোর জমি কাটতে নয়, কোনো সিঙ্গুরের কোনো একটা কৃষি জমি আন্দোলন করে সেখানে সর্ষের বীজ ছড়াতে নয়, শুধু নিজের অস্মিতা, নিজের মর্যাদা, নিজের ধর্মের প্রাণ, যে আত্মা, ভারতবর্ষের প্রথম রাজ চক্রবর্তী সম্রাট ভগবান শ্রীরামচন্দ্র, যিনি তার অযোধ্যা থেকে দাক্ষিণাত্য পর্যন্ত যে গতিপথের মধ্যে দিয়ে সমগ্র ভারতবর্ষকে এক সুতোয় বেঁধেছিলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, সেই রাম যিনি দশরথের পুত্র হয়ে, রাজার দুলাল হয়ে, যিনি শবরীর অর্ধ ভক্ষণ করা ফলের টুকরো ভক্ষণ করেছিলেন শুধু শবরীকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার প্রতীক্ষাকে সম্মান দেওয়ার জন্য। আর সেই রামের একদিকে যখন সেই রামলালা তার ঘরে ফিরছেন, তখন আমরা পশ্চিম বাংলায়, আপনি তো অযোধ্যায় বসে ওখানে ভারতবর্ষের একটা ক্ষুদ্র রূপ আমাদের দেখাচ্ছেনই, কিন্তু এই অযোধ্যার এই ভারতবর্ষের ক্ষুদ্র রূপকে যারা অগ্রাহ্য করে এই পশ্চিমবঙ্গে সংহতির নামে অসংহতির বীজ বপন করছেন, সত্যি কোথাও না কোথাও আজ তাদের প্রতি করুণা ছাড়া আর কিছুই হচ্ছে না। করুণা শব্দটা প্রয়োগ করছি তার কারণ আমি আপনার কথার রেশ ধরেই বলি মহারাজ, যে এত এখানে যেখানে গোটা দেশের, এমনকি পশ্চিমবঙ্গকে আমি পিছিয়ে রাখতে পারবো না, কারণ এত এত বাঙালি এখানে এসছে, প্রত্যেক মুহূর্তে তাদের সঙ্গে কথা হয়েছে, অনেকে এই আন্দোলনের সঙ্গে ঠিক 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 যেভাবে আমি দেখলাম যে গতকাল আমাদের শোয়ের মাঝখানে একটা দলের সঙ্গে আলাপ হলো, তারা আবার আমরা রাম ভক্তরা আগামীকাল পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের বুকে, ঠিক যেমনি করে গতকাল দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমার বাংলার কবি নজরুল ইসলামের লেখা শ্রীরাম ভজনকে টুইটারের মাধ্যমে এক্স হ্যান্ডেলে উপস্থাপনা করেছেন, আমার বাঙালি কন্যা পায়েলের গানকে তুলে ধরেছেন, ঠিক তেমনি করে সারা বাংলার, আমি এই স্টুডিওতে বসে আপনাকে কথা দিতে পারি স্বর্ণালী, যে আবহাওয়া, যে উত্তেজনা, যে আনন্দ, উদ্দীপনা, উৎসাহ আপনারা ওখান থেকে দেখাচ্ছেন, আমি আপনাদেরকে বলছি এই পশ্চিম বাংলার প্রত্যন্ত প্রদেশে প্রত্যেকটি স্থানে আপনারা একই উত্তেজনা, একই উৎসাহ, একই উদ্দীপনা দেখতে পাবেন। আর তার সাথে সাথে আমি আপনার সঙ্গে একদম সহমত, আমি আপনার সঙ্গে সহমত, কারণ যে পরিমাণ বাঙালি, যে পরিমাণ পশ্চিমবঙ্গের মানুষ,
আমি গতকাল দেখছিলাম যে দিনাজপুর থেকে একটি ছেলে এসেছে সাইকেলে করে, সেও বাঙালি, সে সাইকেলে করে এসেছে, তারপরে একটা সময় পর থেকে 5 কিলোমিটার দূর থেকে সে হেঁটে হেঁটে আসা শুরু করেছে। যে উন্মাদনা রয়েছে সমস্ত স্তরের। আবার আরেকটা শ্রেণীকে দেখলাম যারা প্রথম ফ্লাইট বুক করে চলে এসেছেন অযোধ্যায়। বাংলা থেকে আপনি বলছেন বাংলা থেকে মধু এসছে 1 কেজি রামলালার জন্য, জল এসছে, কিন্তু এই যে আবেগগুলো, আমি বলছি এই আবেগের থেকে তাহলে আমাদের রাজ্যে শাসক দল, মানলাম রাজনৈতিক কম্পালশন আছে, কিন্তু এই আবেগ ভরসা এই বিশ্বাসের জায়গাতে কি কম্পালশন থাকতে পারে আমি জানি না, যে একের পর এক রাম পুজোর অনুমতি বাতিল হয়ে গেছে, একের পর এক অনুষ্ঠান সূচি বাতিল করে দেওয়া হয়েছে, কোর্টে যেতে হয়েছে, কোর্ট থেকে গিয়ে অনুমতি নিয়ে আসতে হয়েছে। স্বর্ণালী আপনাকে বলছি আমি যে সংগঠনের প্রতিনিধিত্ব করি, যে সংগঠনের পক্ষ থেকে আজ এখানে বসে আছি, আমার প্রতিষ্ঠিত যে সংগঠন বঙ্গীয় হিন্দু সেনা, তার যে রামচন্দ্রের আবাহন পূজা এবং প্রতিষ্ঠা গড়িয়াহাটে গড়চেশ্বর শিব মন্দির, যেটি হেলাবস্তি 86 নম্বর ওয়ার্ড, রাজ্যের প্রভাবশালী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ওয়ার্ড, সেখানে ভগবান রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা করা হচ্ছে। অযোধ্যা থেকে ভগবান শ্রীরাম, লক্ষ্মণ, সীতামাতা এবং হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা করা হচ্ছে। তার জন্য আমাকে কলকাতা উচ্চ ন্যায়ালয়ে দ্বারস্থ হতে হয়েছে এই সরকারের, এই অনুপ্রাণিত সরকার এবং অনুপ্রাণিত প্রশাসনের জন্য। আমি এই বিষয়ে একটা ছোট্ট প্রতিক্রিয়া শোনাবো। আজকে বিশ্ব হিন্দু পরিষদের আন্তঃরাষ্ট্রীয় কার্যকরী সভাপতি অলোক কুমার তিনি এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে কোথাও একের পর এক অনুমতি বাতিল করছে তার বিষয়ে প্রশ্ন করেছিলাম, উত্তরটা একবার শোনাবো, তবে আমি আসছি অনির্বাণের কাছে। आई एम फ्रॉम बंगाल। बांग्ला में आज के दिन भी राम पूजा करने के लिए पुलिस परमिशन नहीं मिल रहा है, क्या अभी तक राजनीति की कोशिश जारी है? मैं सोचता हूं कि बंगाल इज एन एक्सेप्शन, जो पूरे देश में नहीं होता वो बंगाल में होता है। मैं सोचता हूं कि दीदी को भी कहूं कि आप चंडी पाठ करती हो राजनीतिक मंचों से, आपके हृदय में भी हिंदुत्व है। राम तो पूरे भारत के पुरखा हैं, फिर उनसे क्यों वैर लेती हो? आप भी उनका सम्मान करो तो तर जाओगी। আমি সরাসরি এবার অনির্বাণের কাছে আসছি। অনির্বাণ, এই যে ছবি আমি দেখাচ্ছিলাম, একদিকে এখানকার যে কালার, যে সম্প্রীতির ছবি, যে আনন্দের ছবি, তার সঙ্গে সঙ্গে এই ছবিটাও আমরা অস্বীকার করতে পারি না, কারণ আমি যেটা বললাম যে পশ্চিমবঙ্গ থেকে অনেক মানুষ এসছেন, অনেক বাঙালির সঙ্গে আমরা কথা বলছি, তাদের কথা তুলে ধরছি, কিন্তু তাহলে যদি আমি বলছি যদি ভক্তির জায়গায়, শ্রদ্ধার জায়গায় কোথাও কোনো আপত্তি না থাকে, যদি মঞ্চ থেকে চণ্ডীপাঠ করা যেতে পারে, তাহলে সেই আবেগ, সেই ভক্তি বুকে নিয়ে আরেকটা শ্রেণী যারা পুজো করতে চাইছেন, লিখিতভাবে পারমিশন চাইছেন, সেই পারমিশন দেওয়া হচ্ছে না কেন? এখানে এই বৈরিতা। অনির্বাণ, দেখো স্বর্ণালী, 1943-44-এ যখন জার্মানি, হিটলারের জার্মানি নিশ্চিতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হারতে চলেছে, তখনও জার্মানির প্রচার মাধ্যম, যেটা পুরোপুরি হিটলারের দখলে ছিল, তারা জোর গলায় বলতো আমরা জিতছি, আমরা জিতছি, আমরা জিতছি। কেন বলতো? মানুষকে বোঝাতে হবে যে ভাই আমরা তো জিতছি। নিজেরা নাজি পার্টির টপ অফিসিয়াল যারা বিভিন্ন জায়গায় সেফ বাংকার তৈরি করছিল, তখন লুকাতে হবে। তারা জানতো যে হেরে ভূত হতে চলেছি, মানুষকে বলতে হবে না আমরা জিতছি। এই প্রচার সর্বস্বতার একটা জোর আছে, কিন্তু সেই জোরটা খুবই সাময়িক। বেশি দিন ওই প্রচার দিয়ে যে জেতা যায় না, সেটা আমরা ইতিহাসে বারংবার দেখেছি। হঠাৎ করে মনে পড়লে এমনি বলছে, এখানে কোনো কাকতালীয় ব্যাপার নেই, এমনি বললাম। দ্বিতীয়ত, রাজনীতির প্রশ্নে রাম মন্দিরের উদ্বোধন 22শে জানুয়ারি, সেদিন ধর্মের নামে যারা রাজনীতি করতে চান করতে পারেন, কোনো আপত্তি নেই। যারা তার বিরোধিতা করতে চান সেটাও করতে পারেন, তাতেও আপত্তি নেই। আমি বরং ভাবছি 23শে জানুয়ারি অর্থাৎ 22 তারিখের পরদিন, যার জন্মদিবস, নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে জীবিত যদি থাকতেন, আমি আশা করি উনি জীবিত আছেন বা কি নেই বিতর্ক আছে, ধরে নিচ্ছি যদি জীবিত থাকতেন, তিনি এই পরিস্থিতি থেকে ঠিক কী বলতেন। কারণ তিনি ছিলেন সেই মানুষগুলি, রাজনীতিবিদদের একজন, যিনি নিজে প্র্যাকটিসিং হিন্দু হওয়া সত্ত্বেও বারবার বলেছিলেন রাজনীতির ময়দানে ধর্মের জায়গা নেই, দুটি আলাদা। একইভাবে সেই সুভাষচন্দ্র বসু বলুন বা মহাত্মা গান্ধী বলুন বা ভগৎ সিং বলুন, যিনি ঘোষিত নাস্তিক ছিলেন, এরা প্রত্যেকে বারংবার বলেছিলেন ধর্ম। ভাই তোমার ডিস্টার্ব করে একদম উত্তর দেবে।
তারা বারংবার বলেছিলেন ধর্ম এবং রাজনীতিকে মেশানো যাবে না, এবং সেই কথা বলার অপরাধে, কোটান কোট অপরাধে মহাত্মা গান্ধীকে খুন করেছিল আরএসএস এর রাম। কে বলেছে আপনাকে এটা? এটা কে বলেছে? কে আরএসএস? প্রমাণ করতে পারেননি, প্রমাণ করতে পারেননি। আপনারা সরকারে ছিলেন। এক এক করে প্লিজ, এক এক করে আমি অনেক বাইরে আছি। অঙ্কন আপনি উত্তর দেবেন, অঙ্কন উত্তর দেবেন। এর উত্তর না আমি এক সেকেন্ড প্লিজ শান্ত হয়ে যান। অঙ্কন উত্তর দেবেন। অনির্বাণ, আমি নিজে গুপ্তার ঘাটে গিয়েছিলাম। আমি নেতাজির বিষয়ে তুমি যে প্রশ্নগুলো করলে তার উত্তরে আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু যেহেতু আমি এখন অনেক দূরে রয়েছি আর এই সমস্ত আরেকটা তাহলে প্রতিবেদন দেখাতে পারি, কিন্তু তার আগে আমি অঙ্কন যখন চাইছেন উত্তর দিতে আমি অঙ্কনের কাছে যাব। অঙ্কন 30 সেকেন্ড, অঙ্কন 30 সেকেন্ড অনির্বাণের প্রেক্ষিতে উত্তর দেওয়ার জন্য। অনির্বাণ আমি আসবো, আমি কথা দিচ্ছি আসবো। অঙ্কন আমি কথা দিচ্ছি অনির্বাণ আসবো, প্লিজ একটু কোঅপারেট করুন। অঙ্কন 30 সেকেন্ড, অঙ্কন 30 সেকেন্ড কথা বলতে চাই। রবীন্দ্র চেতনা, সুভাষ চেতনা, অরবিন্দের চেতনা, বিবেকানন্দের চেতনায় যে রাম রয়েছে এরা মানে না সেই রামকে, এরা সেই ভারতীয় চেতনাকে মানে না। এরা এখানে এসে বড় বড় কথা বলছে যে গান্ধীজির জীবন দর্শন ছিল রাম, যিনি বলতেন রাম রাজ্য প্রতিষ্ঠার কথা, সেই গান্ধীজির আদর্শকে রামের কোনো অস্তিত্ব নেই বলে এরা গান্ধীজির আত্মহত্যা করেছিলেন। এই তৃণমূল কংগ্রেস যারা শ্রীরামচন্দ্রের জয়ধ্বনিকে গালাগালি মনে করে তাদের থেকে আজকে শিখবো, তাদের থেকে শিখবো যারা রামকে কৃত্তিবাসের মাটিতে অকাল বোধন মহামায়ার যেখানে পুজো করি সেই জায়গায় তাকে বহিরাগত বলেছে। এদের আসলে একটাই রাজনীতি, ভোট ব্যাংক দোষণের রাজনীতি। রাম নামে সময় একদম শেষ অঙ্কন আমি অনির্বাণের কাছে এবার আসবো। সময় একদম শেষ অঙ্কন, আমি অনির্বাণের কাছে আসবো, কিন্তু অনির্বাণের কাছে আসতাম অনির্বাণ একটু সময় দিলেন। আমি অনির্বাণকে বললাম অনির্বাণ আমি আপনাকেও বলার সুযোগ দেবো, আপনি টানা কথা বলে গেলেন অঙ্কনের জায়গা, অঙ্কনের কথা মাঝখানে এত দূরে রয়েছি না অঙ্কনের কথা না আপনার কথা। আমি আপনাকে বললাম যে আমি 30 সেকেন্ড অঙ্কনের কাছে উত্তর নিয়ে আপনার কাছে আসবো। আপনারা কোনো সময় যদি বিন্দুমাত্র আপনারা স্টুডিওতে বসে বলেন সম্প্রীতির কথা, সংহতির কথা, এখানে এসে দেখে যান এত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কেউ কারোর ঘাড়ের উপর পড়ছে না, কিন্তু আপনারা স্টুডিওতে বসে সামান্য রাজনীতির কথা বলতে গিয়ে একে অপরকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আমি আপনাকে বললাম 30 সেকেন্ড পরে আমি আপনার কাছে ফিরে আসছি। এনিওয়ে আমি কারোর কথাই শুনতে পেলাম না, আমার সময়ও নেই, আমি এই জায়গা থেকে আজকে ডিবেট শেষ করছি। তবে ডিবেট শেষ করার আগে প্রত্যেকে ধন্যবাদ দেওয়ার আগে বলি কি কালকে সকাল 10টা থেকে টানা লাইভ কভারেজ আমরা করব রামলালার প্রাণ প্রতিষ্ঠার। বিতর্ক চলবে, কারণ বিতর্ক এটাও একটা অংশ, কিন্তু কি বিষয় নিয়ে বিতর্ক করছি, কি বিষয় নিয়ে জোর করে রাজনীতি করা হচ্ছে এখনো পর্যন্ত। দেশ পৌঁছে গেছে চাঁদে, আমাদের দরকার যে বাস্তব যে ইস্যুগুলো রয়েছে এত চুরি দুর্নীতির মাঝখানে সেখানে কোন কোন বিষয় নিয়ে রাজনীতি করবে মানুষ সেটাও বোঝা দরকার। তবে তার আগে আজকে সোজাসুজি স্বর্ণালী ডিবেট শেষ করার আগে খুব ঝট করে একবার দেখে নেব এই মুহূর্তে নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে দক্ষিণ ভারতে রয়েছেন এবং সেখান থেকে আসবেন। এবং আগামীকাল আমি আরো একবার জানিয়ে রাখি যে 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত গোটা কর্মসূচির এক্সক্লুসিভ লাইভ টেলিকাস্ট থাকবে রিপাবলিক বাংলা। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।